পুষ্প কত চেষ্টা করলো নিজেকে সংযত রাখতে, কিন্তু পারল না। বাবার কাছে কি আদৌ কিছু লুকানো যায়? যে বাবা কিছু না বলতে মেয়ের মনের অবস্থা টের পায়, সে বাবার কাছে মেয়ের আর কি লুকোবে? এতদিন পর বাবার এত আদর, এত ভালোবাসা দেখে নিজেকে আর আটকাতে পারল না। বাবার বুকে মাথা ঠেকিয়ে রেখে কেঁদে ফেলল মেয়েটা। প্রত্যয় সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি তো আমার মেয়ে সুখে নেই। বাবাকে বন্ধু ভাবিস তো? বিশ্বাস আছে তো বাবার উপর? তাহলে বল, সব পার্থর সাথে তোর সম্পর্ক ঠিক নেই, তাই না? পুষ্প মাথা তুলে বসল, তবে নিচু করে রেখেছে এখনো। চোখ মুছে নাক টেনে বলল, ঠিক নেই আব্বু। উনি আমাকে মেনে নিতে পারেনি। আমি থাকবো না ওনার জীবনে, থাকতে চাই না আমি। বলতে বলতে আবার কেঁদে ফেলেছে সে। প্রত্যয় সাহেবেরও চোখে জল এসে যাচ্ছে। মেয়ের দুঃখে বাবারা কখনো ঠিক থাকতে পারে না। তিনি তেজি গলায় বললেন, ভুলটা আমারই। তোর মায়ের কথা শোনা উচিত হয়নি আমার। তুই যখন বিয়েতে রাজি ছিলি না, তখন আমার উচিত ছিল তোদের বিয়ে না দেওয়া, কিন্তু চাহর হয়েছে আর নয়। আমি আমার মেয়েকে কষ্ট পেতে দেব না। হাত বাড়িয়ে পুষ্পের চোখের জল মুছিয়ে বলল, তুই কাঁদিস না মা, তোদের বিয়ের এখনই সমাপ্তি টানবো আমি। পার্থকে ডিভোর্স লেটার পাঠাবো খুব শীঘ্রই। পুষ্পর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কান্না থেমে গেল নিমিষেই। বিস্ময় ভরা দৃষ্টিতেই বলল, আব্বু, কি বলছো? ঠিকই বলছি, যেখানে তোর সুখ নেই সেখানে আমি তোকে রাখবো না। তাতে যা হওয়ার হোক, আমার মেয়ের থেকে ভালো কিছু ডিজার্ভ করে। কিন্তু আমি ডিভোর্স চাই না। কেন? তুই এইভাবে জীবন কাটাতে চাস? আমি তোকে এইভাবে থাকতে দেব না। ডিভোর্সের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠেছে। ডিভোর্স শব্দটা একটা বিবাহিত মেয়ের কাছে কি, তা হয়তো আজ বেশ ভালোভাবেই আজ করতে পারল পুষ্প। যত যাই হোক, সে ডিভোর্স চায় না। দরকার পড়লে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু ডিভোর্স নয়। হ্যাঁ, যদি পার্থ নিজে ডিভোর্স লেটার পাঠায়, তবে নির্দ্বিধায় সেখানে সাইন করে দেবে। পুষ্প নিজে থেকে কখনো এমনটা করবে না। কেন যে বাবাকে সব বলতে গেল, এজন্যই এসব নিয়ে বলতে চায়নি সে। কিন্তু তার যে বাবা, তার কাছে কিচ্ছু লুকোনো যায় না। কি করে যেন সব বুঝে ফেলে। এখন তাকে অন্য কিছু বলে বোঝাতে হবে। সে তার বাবাকে বোঝাতে বলল, আব্বু, বোঝার চেষ্টা করো। বড় আম্মু অসুস্থ। আমি তো তার জন্যই বিয়েটা করেছি, তাই না? এই কয়েকদিনের মাথায় সব শেষ হয়ে গেলে বড় আম্মুর কি হবে একবার ভাবো। প্লিজ আব্বু, এরকমটা করো না। আমি তো কষ্টে নেই। পার্থ ভাই যথেষ্ট সম্মান দেয় আমায়। শুধু বিয়েটা মানতে চাইছে না, এইটুকুই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব, দেখো। শুধু সম্মান দিয়ে সব সম্পর্ক টেকা যায় না পুষ্প। সম্পর্কে ভালোবাসাটাও প্রয়োজন। সবই হবে আব্বু। একটু সময় দাও আমাদের। মাত্র কয়েকটা দিন হলো বিয়ের। আর কয়েকটা দিন কি সময় দেওয়া যায় না বলো? কয়েকদিন সময় দিলে সে ঠিক হবে, সম্পর্ক সামলাতে পারবে। পুষ্পর গলায় শুকিয়ে আসে, হাত পা কাঁপছে, অস্থির লাগছে। কি বলবে কি করবে বুঝতে পারছে না। পার্থ তো কখনো মানবে না। পুষ্প সে আশায় বসেও নেই। সরে এসেছে মানে আর ফিরে যাবে না। কিন্তু ফিরে না গেলে তো ডিভোর্সই হবে। আজ হোক বা কাল ডিভোর্স তাদের হবেই। এটাই হয়তো তাদের ভবিতব্য। কিন্তু এখন ডিভোর্স হলে বড় আম্মুর কি হবে? এতগুলো কিন্তুর মাঝে বেচারি ফেসে গেছে। এত তাড়াহুড়ো করে কিচ্ছু করা যাবে না দেখে বলল, পারবে। সব ঠিকও হবে। সময় দাও। সময়ের প্রয়োজন। যদি সব ঠিক না হয় তবে আমি নিজে তোমায় জানাবো। তখন তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, তাহলে দিলাম সময়। এই সময়ের মধ্যে সে ঠিক না হলে আমি আর রাখবো না তোকে সেখানে। পুষ্প ছোট্ট করে বলল। হুম। প্রত্যয় সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠে গেলেন। বিয়েটা দিয়ে ভীষণ আফসোস তার। মেয়ের সামনে বেশিক্ষণ বসে থাকতে পারবে না। থাকলে মনে হবে তার মেয়ের দুঃখের জন্য দায়ী সে নিজে। তাই আর কিছু না বলে চলে গেল রুম থেকে। সময় যখন চেয়েছে, তাহলে সময় নিক আরও কয়েকদিন। তারপরে সবাইকে সামনে নিয়েই সব ফয়সালা হবে। বাবা হয়ে বসে বসে তো আর মেয়ের দুঃখ দেখতে পারবেন না তিনি। প্রত্যয় সাহেব চলে যেতেই পুষ্প আবার ভেঙে পড়ল। কেন সব বলল তাকে? কেন এত টেনশন দিল? নিশ্চয়ই এখন দিন রাত এই নিয়ে ভাববে। রাগে নিজেকে নিজের মারতে ইচ্ছে করছে। বলার হলে সঠিক সময়ে বলতো। এখন তো সঠিক সময় নয় এইসব বলার। এত ঝামেলার মাঝে এখন পুষ্প নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তিটি মনে হচ্ছে। পার্থ স্টুডিওতে পৌঁছে দেখল সবাই সেখানে আগে থেকেই উপস্থিত। স্টুডিওটা বেশ বড়সড়। বিভিন্ন বাদ্যযন্ত্র, মাইক, কিছু ইলেকট্রিক ডিভাইস, সোফা, টি টেবিল সব কিছুই আছে। অর্ণবরা সবাই কাজ বাদে সোফায় বসে আছে। হয়তো পার্থর জন্যই অপেক্ষা করছে। পার্থ ভেতরে ঢুকতেই হৃদয় বলল, কিরে পার্থ, তুই না শালা কত প্যাচুয়াল ছিলি?
এখন এত ঢিলে কি করে হলি? ও বুঝেছি, এখন তো আমাদের ভাবি আছি। সকাল সকাল ডোজ না নিয়ে আসতে ইচ্ছে হয় না, তাই না? পার্থ কিছু বলল না, গিয়ে ওদের পাশের সোফায় গা এলিয়ে বসল। হৃদয়ের এসব ফালতু কথার উত্তর এমনিতেই কখনো দেয় না সে। আজকেও কিছু বলল না, কিন্তু মাঝখানে অর্ণব বলে উঠল, ও এমনিতেই ঢিলো হয়ে গেছে, আজ তোর বউ বাড়িতে নেই, তাহলে এত দেরি করলো কেন? জিজ্ঞাসা কর ওকে। একসাথে সবগুলো চোখ গিয়ে পড়ল পার্থর ওপর, কিন্তু পার্থর চোখ পড়ে রইল অর্ণবের ওপর। রকি পার্থকে বলল, তাই নাকি? বউ নাই তাও এত লেট করলি কেমনে মামা? চক্কর বক্কর আছে নাকি আবার? পার্থ রকির প্রশ্নের উত্তর দিল না, উল্টে প্রশ্ন করল অর্ণবকে। ভ্রুকুসকে সন্দিহান গলায় বলল, তুই কি করে জানলি ও বাড়িতে নেই? অর্ণব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো জানবো না? তুই কিছু না বললে কি কি হবে? পুষ্পা আমাকে সবই বলে। কি বলেছে? অর্ণব ওকে জ্বালানোর জন্য বলল। তোকে কেন বলবো? এইটা আমাদের ব্যাপার। পার্থ দাঁতে দাঁত চেপে ধরল। একটুকু কথাই রাগ হলো তার। দাঁত চেপেই বলল, আমাকেই বলবি, বিকজ শি ইজ মাই ওয়াইফ। আই হ্যাভ রাইট টু নো এভরিথিং অ্যাবাউট হার। অর্ণব মনে মনে হেসে বলল, হে তো বাবা লাইনে আসতো, তোমাকে আমি এইভাবে লাইনে আনবো জানতো। অর্ণব আরও ভাব নিয়ে বলল, আচ্ছা বলছি, যেহেতু তোর অধিকার আছে জানার, কাল রাতে আমাকেও ফোন দিয়েছিল, বললো ও নাকি এখন বাবার বাড়িতে আছে। তারপর এমনি কথা বললাম, তুই তো জানিসই লিটল প্রিন্সেস আমার সাথে সব শেয়ার করে আগে থেকেই। এরপর বললো কয়েকদিন পর নাকি ভার্সিটিতে যেতে হবে অ্যাসাইনমেন্ট জমা দিতে। বললাম তাহলে আমি দিয়ে আসবো। তোমাকে বললো ঠিক আছে, তোর তো অনেক কাজ থাকে, তাই ভাবলাম আমি ওকে ভার্সিটি নিয়ে যাব। পার্থ গম্ভীর হয়ে রইল। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছে, দাঁত চেপে সব হজম করার চেষ্টা চালাচ্ছে। গম্ভীর হয়ে আবার বলল, আমাদের মাঝে যা হয় সব শেয়ার করে। কার্তিক মাঝখানে বলে উঠল, এটা কেমন ধরনের প্রশ্ন পার্থ? তোদের স্বামী স্ত্রীর মাঝের সব কিছু কেন শেয়ার করবে? এমনি বড় ভাই হিসেবে সম্মান করে তাই বলে। অর্ণবও খুব বেশি কিছু বলতে চাইল না। শেষে দেখা যাবে জ্বালাবাদে মনে আরও ঘৃণা তৈরি হয়ে গেছে। লিটল প্রিন্সেস এতটুকু মেয়ে হয়ে এমনিতেই অনেক সহ্য করছে। তার কষ্টটা তো আর অর্ণবের অজানা নয়, সেও তো সমান কষ্টেই আছে। তার নিজের এই কষ্টের কোনো সমাধান নেই, কিন্তু পুষ্পের কষ্ট চাইলেই সমাধান করা যাবে। আর ও সুখে থাকলে অর্ণবের কষ্টও কিছুটা অন্তত লাঘব হবে। এখন থেকে সবকিছু মেপে মেপে সাবধানে করতে হবে, ও বলল। হ্যাঁ, যেগুলো বলা চলে সেগুলো বলে। পার্থ আবার প্রশ্ন করল। কি কি বলা চলে? অর্ণব চকচক শব্দ করে বলল, এত প্রশ্ন কেন করছিস ভাই? তুই প্রিন্সেসকে জিজ্ঞাসা করে নিস। এখন চল কাজে লেগে পড়, সামনে আমাদের কনসার্ট আছে মনে হয়। অর্ণবের মুখে ওই প্রিন্সেস নামটুকু অসহ্য লাগছে আজ পার্থর কাছে। সে উঠে দাঁড়ালো, বলল, তোরা কাজ কর, আমি আসছি। ওদেরকে ফেলে রেখেই বেরিয়ে গেল সেখান থেকে। সবাই জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস, কিন্তু সে কোনো উত্তর দিল না। হন হন করে হেঁটে চলে গেল। অর্ণব হাসলো মনে মনে। কাজ যে হচ্ছে তাই স্পষ্ট। কাল রাতে অর্ণবই ফোন করেছিল পুষ্পকে, পার্থর কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানার জন্য, কিন্তু পুষ্প এসব এড়িয়ে গেছে। শুধু বলেছে ও নাকি আর পার্থকে চায় না, ভুলে যাবে সব। কিন্তু পুষ্প হার মানলে কি হবে? অর্ণব এত সহজে হার মানছে না। সে তার তরফ থেকে চেষ্টা করে যাবে। কালকে পুষ্পের পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করলে ও জানায় অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবে ভার্সিটিতে। অর্ণব বলেছে সেও যাবে। এখন সে কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলল পার্থকে। আর পার্থর ব্যবহারেই বোঝা যাচ্ছে তীর সঠিক নিশানায় গিয়ে লেগেছে। অন্ত বিরস মনে বসে আছে ভার্সিটির শহীদ মিনারের সিঁড়িতে। পুষ্প যেই ভার্সিটিতে পড়ে অন্ত সেখানেই পড়ে। অন্ত একা বসে নেই, তার সাথে আরও ৩-৪ জন বন্ধুও আছে। সবাই কথা বলছে, কিন্তু অন্ত নিশ্চুপ। এমনিতেও সে ভদ্র শান্ত ছেলে, শোরগোল ঝামেলা এড়িয়ে চলে সব সময়। বন্ধুরা সব সময় হই হুল্লোড় করলেও সে অতটা হই হুল্লোড় করে না, কিন্তু এক সপ্তাহ ধরে একটু বেশি চুপচাপ থাকছে। ওকে এতটা শান্ত দেখে পাশ থেকে বন্ধু রাফিন বলে উঠল, আরে অন্ত, ইদানিং দেখছি একেবারে চুপচাপ হয়ে গেছিস, ব্যাপার কি? তোর অন্তপ্রিয়া আবার ধোকা দিল নাকি তোরে? অন্ত মলিন হাসে, বলে বিদ্রুপ স্বরূপ, সে আমার অন্তপ্রিয়া, সে আমার মনে থাকে, আমি তার মনে থাকি না। একবার কি ভালোবাসায় তো ধোকার প্রশ্নই আসে না। অন্তর গলার টোন শুনে সবাই একযোগে তাকালো তার দিকে। কেমন মলিন শোনালো স্বরটা। বন্ধুরা মোটে 3 জন ছিল সেখানে, রাফিন, মিসবা আর আরেকজন মেয়ে শায়লা।
অন্তর কথায় মেজবা বলল, ও কি তোর ফিলিংস সম্পর্কে এখনো অজানা? কেন যাচ্ছিস পুষ্পর কাছে? শালা ভিতর ডিম, ভাব মারাও তুমি। মরে গেলে বলবা তোমার, বলতে বলতে এমনিতেই অন্যের বউ হয়ে যাব, তখন দেবদাস হয়ে ঘুরে বেরিও। অর্ণবের সাথে কথা বলেছে বলে? হুম, বলে কি হবে? সে তো বলতেই পারে, তোর সমস্যা কি? এই মেজবা আমাকে ধর। ওই শালা বলে কি? বলে কি করবি মানে? তুই না বললে ও কি করে জানবে সব? কুট্টুসকালের ভালোবাসা তোর আমরা জানি সেই কলেজ লাইফে নিব্বা থেকে। এখন তো ও নিব্বি হয়ে গেছে, এখন বলবি না তো কখন বলবি? ও অন্য কাউকে ভালোবাসে। রাফিন খ্যাক খ্যাক করে বলল। অন্তর স্বাভাবিক গলায় বলল। রাফিন নাটকীয় ভঙ্গিতে বলল। রাফিন হাই হাই করে বলে উঠল, কি বলিস? ওইটুকু নিব্বিও প্রেম করে? কানের গোড়ায় দুটো লাগিয়ে দিতে পারলি না? শায়লা বলল, আহ রাফিন, মজা করিস না, বিষয়টা সিরিয়াস। ও কাকে পছন্দ করে কিছু জানিস? কে সে? অন্তু একইভাবে বলল। হৃদয়। সকলের ভুরু কুঁচকে গেল। মেজবা বলল, হৃদয় মানে তোর ভাইয়ের বন্ধু? হৃদয় মানে তোর ভাইয়ের বন্ধু মানে ইয়ার ব্র্যান্ড হৃদয়? হ্যাঁ। শায়লা হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, ধুর, ওকে কে না পছন্দ করে? পার্থ, হৃদয়, কার্তিক, অর্ণব, রকি, এরা তো জাতির ক্রাশ। আই অলসো ক্রাশড অন দেম। অন্তু তপ্ত শ্বাস ফেলে বলল। শুধু ক্রাশ হলেই তো হতো। রাফিন আবার বলল, কিন্তু শালা তোর এক নম্বর লুচ্চা। কিন্তু শালা তো এক নম্বরের লুচ্চা, প্লে বয় একটা। দুদিন পর পর গার্লফ্রেন্ড বদলায়। তোর অন্তপ্রিয়া তাতে ডুবলো কি করে? সে কি জানে না তার ব্যাপারে? শুধু ক্রাশ হলে তো হতোই, জানলেও হয়তো মানতে চায় না। বয়স কম, তাই আবেগ বেশি। তুই কবে কবি তাই কবেটা বালের পুরুষ তুমি। আমি হইলে ওর দুই গালে দুইটা মারতাম আগে। তুই কিছু বলস না কেন বল? প্রিয়াকে নিয়ে এসব কথা বলতে গেলেও অন্তর বুকে লাগে। যাকে দেখা ছাড়া দুদিনও কাটাতে ইচ্ছে করে না, সেই তাকে এক সপ্তাহ ধরে দেখে না, না কোনো ফোন দেয়। ওদিন ফোনে ঝগড়া হওয়ার পর মনটা বিষিয়ে গেছে। একটা ছেলে সহ্য ক্ষমতা কতটুকু? নিজের প্রিয় মানুষের মুখে বারবার অন্যের নাম শুনতে কেমন লাগে তা কেউ অন্তকে জিজ্ঞেস করুক। প্রতিনিয়ত দহনের আগুনে পুড়ে ছাই হচ্ছে তার হৃদয় অরণ্য। দহন থেকে মুক্তি পেতে তার সাথে কোনো যোগাযোগই করে নাই আর। প্রতিবার দুজনেই ঝগড়ার পর অন্তই যেচে গিয়ে প্রিয়ার সাথে কথা বলে। ভুল সব সময়ই প্রিয়ারই থাকে, তবুও সবার আগে সরি বলবে অন্ত। বেচারা একটু বেশি ভালোবাসে তার অন্তপ্রিয়াকে, কিন্তু সে সেটা বুঝল না। অন্তু একদিনই ডুবে আছে বলে রাফিন আবার ওকে ধাক্কা দিল, বলল, কি রে, কই হারালি? বল কিছু। তুই কি হৃদয়ের জন্য ছাইরা দিবি নাকি ওরে? অসম্ভব। ওকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারি না কখনো। ওকে কি করে অন্য কারো হতে দেই? হয়, এটাই চাই, একদম ছাড়বি না। সেই নিব্বাকাল থেকে তোর মুখে প্রিয়া প্রিয়া শুনে অতিষ্ঠ হয়ে গেছি, তবুও সমস্যা নেই, এখন অভ্যাস হয়ে গেছে। এখন প্রিয়া তোর হোক, এটাই চাই। শোন, তুই আগে হৃদয়ের কেচ্ছা সামনে আন। ও ছেলে যে প্লে বয় এটা ওকে বুঝা, তাহলে সব ক্লিয়ার। তারপর আর তোরে আটকায় কে? অন্তু চুপচাপ শুনল, কিছু আর বলল না। কি করবে না করবে সে নিজেও জানে না। প্রিয়াকে তার চাই, নয়তো এ জীবনে পূর্ণতা পাবে না। ছোটবেলা থেকে ওই একজনকেই মনে জায়গা দিয়ে রেখেছে, তাকে কি করে মন থেকে মুছে ফেলবে? আজ অনেকদিন পর আবার ভার্সিটি প্রাঙ্গণে পা রেখেছে পুষ্প, সাথে আরেকজনও আছে। পুষ্প তাকে বারণ করেছিল আসতে, কিন্তু সে নিজে জোর করে এসে পড়েছে। দুজনে মাত্রই ভার্সিটির গেট মারিয়ে ভেতরে ঢুকলো। বলতে গেলে এটা অর্ণবের ভার্সিটি। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করে বেরিয়েছে। অনেকদিন পর আবার আসা হলো ভার্সিটিতে পুষ্পর জন্য। অর্ণবের বিশ্বাস আজ পার্থ আসবে ভার্সিটিতে। তখন পুষ্প আর অর্ণবকে দেখে তার রিয়াকশন কি হবে সেটাই দেখার অপেক্ষা। ওরা দুজনেই ক্যাম্পাসের একটু ভেতরে যেতেই মুখোমুখি হলো সমৃদ্ধি নামের মেয়েটির সাথে। সমৃদ্ধি সামনে থেকে এদিকেই আসছে।
অর্ণবী আগে দেখল তাকে, ওকে দেখেই এড়িয়ে যেতে চাইল, কিন্তু বিধিমা মেটে ডেকে উঠল তাকে। অর্ণব, অর্ণব চোখ মুখ খিচে নিল, মনে মনে বলল, এত প্রশ্ন কেন করছিস ভাই? তুই প্রিন্সেসকে জিজ্ঞাসা করে নিস। এখন চল, কাজে লেগে পড়। আর সামনে আমাদের কনসার্ট আছে, মনে আছে তো? ইস আজকে এই মেয়ের ইস আজকে এই মেয়ের আসতে হলো এখানে। অর্ণব পুষ্পের দিকে তাকালো একবার। পুষ্প সমৃদ্ধির দিকে বিহুল দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটি এগিয়ে আসলো তাদের দিকে, ততক্ষণে অর্ণব পুষ্পর হাঁটা থেমে গেছে। মেয়েটার পরনে শাড়ি, অথচ আজকেই পুষ্প শাড়ি পরেনি। সাদা রঙের একটা চুড়িদার পরেছে। লাল রঙের শাড়িতে ফর্সা সুন্দর দেখতে সমৃদ্ধিকে অপসরের মতোই লাগছে। চুলগুলো কাঁধ পর্যন্ত, চুল খোলা রাখায় বাতাসে উড়ে উড়ে আসে মুখের ওপর। বলতে হবে মেয়েটার সুন্দরী বটে। এমনি এমনি তো আর পার্থ ভাইয়ের প্রেমিকা হয়নি, বয়সেও পুষ্পের থেকে বড় হবে সে, কারণ সমৃদ্ধি ছিল পার্থর ক্লাসমেট। মনে মনে খুব হিংসে হলো তার। ভাবলো সমৃদ্ধির মধ্যে মনে হয় অনেক কিছু আছে যা পুষ্পের মাঝে নেই। দেখেই তো যাচ্ছে মেয়েটা কত সুন্দর। পুষ্প মনে হয় এত সুন্দরী নয়। সমৃদ্ধি মেয়েটা একেবারে সামনাসামনি এসে অর্ণবকে বলল। অর্ণব কেমন আছিস? অর্ণব শুধু বলল, ভালো। তুই এখানে? ওই যে সীমান্ত বাসায় কিছু জরুরি নোটস রেখে এসেছিল, আমাকে কল করে বললো আপু নোটসগুলো দিয়ে যা, তাই দিতে এলাম। তুই এখানে কি করছিস? এমনিই কাজ ছিল। সমৃদ্ধি অর্ণবের পাশে দাঁড়ানো পুষ্পকে দেখে তাকে ইশারায় দেখিয়ে বলল, ও পুষ্প না, প্রার্থর খালাতো বোন? সমৃদ্ধির মুখে পার্থর নাম শুনে পুষ্পর ভেতরটা জ্বলে গেল, কিন্তু কিছু বলল না। শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। অর্ণব বলল, হ্যাঁ ও পুষ্প, কিন্তু এখন অর্ণবকে শেষও করতে দিল না কথাটুকু। তার আগেই সে বলল, আচ্ছা স্যার, আমার কথা শোন, প্রার্থর নাম্বারটা দিতে পারবি প্লিজ? আমি ওর কাছে ক্ষমা চাইব। 2 বছরে ওকে আমি ভুলতে পারিনি রে, আমি ওকে আবার ফিরে পেতে চাই। অর্ণবের ভীষণ রাগ হলো। এই মেয়ে চাইছেটা কি? এখন যখন পার্থ বিয়ে করেছে, পুষ্পের প্রতি মন দুর্বল হচ্ছে, তখন এসে আবার এসব বলছে। অর্ণব শুনে চুপ থাকলেও পার্থ একবার ওর মুখে এমন কিছু শুনলেই থাপ্পড় বসিয়ে দেবে। অর্ণব ভ্রু কুঁচকে তেজ নিয়ে পুষ্পকে দেখিয়ে বলল, পার্থ বিবাহিত অ্যান্ড শি ইজ হিজ ওয়াইফ। দূরে থাকবি পার্থ থেকে। আমি তোকে কিছু বলছি না, কিন্তু পার্থর সামনে ভুলেও এগুলো বলবি না। থাপ্পড় খেতে সময় লাগবে না, বলে যাস না। চিটার তুই ছেলে, বড়লোক হ্যান্ডসাম ছেলে দেখে তুই ছেড়েছিলি পার্থকে, এখন আবার ব্যাক করতে চাইছিস? লজ্জা লাগে না? এতক্ষণের ভদ্রতা নিমিষেই শেষ হয়ে গেল অর্ণবের। এর সাথে আর কি ফর্মালিটি পালন করবে? সে তো এটা ভার্সিটি বলে কিছু বলছিল না তাকে, সিন ক্রিয়েট করতে চায়নি। কিন্তু মেয়েটার কথায় মাথায় আগুন ধরে গেল তার। এদিকে সমৃদ্ধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে পুষ্পকে, চোখে বিস্ময় তার। পুষ্পর দিকে তাকিয়ে অর্ণবকে বলল, তুই মিথ্যে বলছিস, ও তো প্রার্থর খালাতো বোন হয়। প্রার্থ বিয়ে করতে পারে না। খালাতো বোন হতো, এখন বউ হয়। দূরে থাকবি পার্থর থেকে। সমৃদ্ধির চোখ মুখে রাগ আর বিরক্তি নিয়ে পুষ্পকে বলল, রূপ দেখিয়ে বশ করেছো না প্রার্থকে? তুমি না বোন হওয়ার, কি করে পারলে ওকে বিয়ে করতে? পুষ্প এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ রইল না, শক্ত গলায় জবাব দিল, রূপ তো আপনারও কম ছিল না, তাহলে আপনি কেন বশ করে রাখতে পারলেন না? ও সরি, আপনি বশ করবেন কি করে? আপনার তো তখন বড়লোক বয়ফ্রেন্ড চাই, পার্থ তো তখন সামান্য ভার্সিটি স্টুডেন্ট। ওই রূপ দেখিয়ে তো অন্য কাউকে বশ করেছিলেন, সে আর নেই। এখন আমার স্বামী দেখে কেন কুনজর পড়লো আপনার? পুষ্পের কথায় সমৃদ্ধি অর্ণব দুজনেই অবাক। পুষ্প যে এভাবেও কাউকে ধুয়ে দিতে পারে তা অর্ণবের জানা ছিল না। মেয়েটা তো আগে বেশ নরম টাইপের ছিল, হঠাৎ করে একেবারে বাঘিনী হয়ে গেছে যেন। পুষ্প এতক্ষণ চুপ ছিল, কারণ পার্থকে নিয়ে কোনো কথাই সে কিছু বলতে চায়নি। কিসের দমে বলবে? যার জন্য বলবে সেই চায় না পুষ্প তার উপর কোনো অধিকার দেখাক, তাই অধিকার থাকা সত্ত্বেও দেখায়নি। কিন্তু এখন সমৃদ্ধির কথায় রাগ হলো ভীষণ, কিছু না বলে থাকতে পারল না। সমৃদ্ধির রাগে খেই হারিয়ে বলে উঠল, এই মেয়ে, সাহস কি করে হয় তোমার আমার উপর আঙুল তোলার? তুমি কে আমাকে এগুলো বলার? আপনি যাকে নিজের করে পেতে চেয়েছেন তার স্ত্রী হই আমি। আশা করি আর কোনো পরিচয় দিতে হবে না আমায়। দূরে থাকবেন আমার হাজবেন্ডের থেকে। মুখের ওপর তর্জনী তুলে শাসালো তাকে। সমৃদ্ধি যেন এতে আরও রেগে গেল, সেও তর্জনী উঠিয়ে বলতে গেল, তুমি। ব্যাস।
অর্ণব ধমকে উঠল তাকে রুক্ষ গলায়, আবারও বলল, ব্যাস অনেক শুনলাম, তোর হুদাই বেসা। আর একটা কথা বলবি না, আর ওকে তো আর বলবি না। কেন? ও কি হয় তোর? ওর জন্য তুই আমার সাথে এমন করছিস? আরে তুই কে হোস যে তোর সাথে ভালো ব্যবহার করবো? আমরা বন্ধু অর্ণব। সেই তো 2 বছর আগেই তুই শেষ করে দিয়েছিলে, এখন আবার নেকামি করতে কেন এসেছিস? সর সামনে থেকে, সবাই দেখছে। এখানে সিন ক্রিয়েট করতে আসিনি। আর হ্যাঁ, পার্থর থেকে 10 মাইল দূরে থাকবি। ওর আশেপাশেও তোকে দেখলে ভুলে যাব যে তুই একটা মেয়ে। থাপড়ালে কান থাপ্পড়ে কান লাল করে দেবো একদম। অর্ণব কথাটুকু শেষ করে পুষ্পকে সাথে নিয়ে হাঁটা ধরল। বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সমৃদ্ধি। এরকম অপমান সে আশা করেনি। পার্থ রাগ করবে তা জানে, কিন্তু অর্ণবও এমন ব্যবহার করল। এখন পার্থকে কি করে বোঝাবে? যার জন্য পার্থকে ছেড়েছিল সে তো 1 নম্বরের ফর্ট ছিল। এখন মন শুধু পার্থকেই টানছে। এখন তো স্টাবলিশ সে, বিখ্যাত ব্র্যান্ড মিউজিশিয়ান, পুরো দেশ চিনে। মেয়েদের হাই লেভেলের ক্রাশ সে। সমৃদ্ধি এখন ভীষণ পস্তাচ্ছে। তখন রাতুলের টাকা দেখে তার পেছনে না গিয়ে পার্থর কাছে থাকলেই ভালো হতো। এজন্যই বলে, টাকার পেছনে ছুটতে নেই। মানুষ পরিশ্রমী আর সঠিক হলে একদিন সেও সফলতা পাবে। এর জন্য আমাদের ধৈর্য ধরা প্রয়োজন। লোভ সত্যি মারাত্মক এক জিনিস। সমৃদ্ধির পাশে থাকা একটা বেঞ্চিতে গিয়ে বসলো। নিজের উপর নিজের রাগ হচ্ছে। নিজেকে একটু শান্ত করতে এখানে বসে রইল। পার্থ অস্থির চিত্তে গাড়ি ছুটিয়ে চলছে। গাড়ির স্পিড প্রায় 120-এর মতো হবে। সে যাচ্ছে ভার্সিটির দিকে। একটু আগে পুষ্পদের বাড়ি থেকে এলো। ভেবেছিল পুষ্প বাড়িতেই থাকবে। তাকে আনতেই গিয়েছিল সেথায়, কিন্তু গিয়ে পায়নি তাকে, পেয়েছে প্রিয়াকে। সে বলল ভার্সিটিতে চলে গেছে অনেকক্ষণ আগে। এরপর আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, গাড়ি ছুটিয়ে চলে যাচ্ছে ভার্সিটির দিকে। অর্ণব সেদিন বলেছিল সেও যাবে পুষ্পের সাথে। তার মানে আজ নিশ্চয়ই অর্ণব আছে পুষ্পের সাথে। মূলত এই বিষয়টাই পার্থর কাছে খারাপ লাগছে। চিত্ত অস্থির হয়ে উঠছে। ওই দিন অর্ণবের মুখে পুষ্পের কথা শোনার পর মন চেয়েছিল তখনই গিয়ে পুষ্পর কানের নিচে দুটো লাগিয়ে আসবে, কিন্তু মাঝপথেই থেমে গেছে সে। মস্তিষ্ক বারবার প্রশ্ন তুলেছে, নিজের ভেতরের সত্তাটা বলে উঠেছে, তুই তো ওকে চাস না, তাহলে তোর তোর এত লাগলো কোথায়? গিয়ে কি বলবি ওকে? অর্ণবের সাথে কথা বলেছে কেন জিজ্ঞেস করবি? সে তো আগে থেকেই কথা বলে তার সাথে। তাহলে এখন কোথায় লাগছে তোর? কেনই বা এত লাগছে? নিজের অদৃশ্য সত্তার প্রশ্নবাণী নিজেই ফেসে গিয়েছিল বেচারা। সত্যিই তো, কেন যাবে সে পুষ্পের কাছে? ওর সাথে তো সব সম্পর্ক শেষ করে দিয়েছে। মস্তিষ্কের সেই প্রশ্নগুলো আর যেতে দেয়নি তাকে পুষ্পের কাছে। মাঝপথেই ফিরে আসতে হয়েছিল তাকে। কিন্তু আজকে পূর্ণিমা বেগমের করা আদেশ ছিল পুষ্পকে গিয়ে যেন নিয়ে আসে। পার্থর মনের নরম দিকটাও বারবার বলছিল এখন নিয়ে আসাই যায়। কেমন খালি খালি লাগছে সব। পুষ্পকে এ বাড়িতে এনে দেখবে কেন এমন লাগছিল। পুষ্পর চলে যাওয়ায় নাকি অন্য কোনো ব্যাপার আছে, সেই ভেবেই তাকে আনতে গিয়েছিল বাসায়। পার্থ জানে একবার তাকে আসতে বললেই হুড় করে চলে আসবে, কিন্তু বাসায় গিয়ে আর পেল কই। এখন অস্থির হয়ে ছুটে আসতে হলো তাকে ভার্সিটিতে। গাড়ি ভার্সিটির বাইরে পার্ক করে রেখে গেল ভেতরের দিকে। গায়ে তার স্কাই রঙের একটা শার্ট, নিত্যদিনের মতো হাতাটা গোটানো, কলারের নিচে দুটো বোতাম খোলা এবং ইন করে পড়া। তস্ত্র পায়ে এগিয়ে গেল সামনের দিকে। কিছুক্ষণ যেতেই হুট করে সামনে এসে দাঁড়ালো কেউ। পার্থ হাঁটা থামিয়ে ভ্রুকুসকে সামনে তাকাতেই দেখল সমৃদ্ধি দাঁড়িয়ে। সে ওখানে বসেছিল। হঠাৎ চোখে পড়ল পার্থকে। ওকে দেখে প্রথমে ভেবেছিল ভুল দেখছে, কিন্তু যেই বুঝতে পারল এটা পার্থই, অমনি সামনে এসে দাঁড়িয়ে পড়ল। চোখে মুখে তার খুশির জোয়ার যেন। এতদিন পর সমৃদ্ধিকে চোখের সামনে দেখে চোখ মুখ আরো কুঁচকে গেল তার। অচেনার মতো করে বলল, হু আর ইউ? রাস্তা ব্লক করেছেন কেন? সরে দাঁড়ান। হু আর ইউ? রাস্তা ব্লক করেছেন কেন? সরে দাঁড়ান। সমৃদ্ধির খুশির জোয়ারে নিমিষেই ভাটা পড়ে গেল। চোখ মুখে ভর করল বিস্ময়। এখন বোধহয় ক্লাস টাইম, এজন্য মানুষজন এখানে নেই বললেই চলে, নয়তো কখন সবাই ঘিরে ধরতো তাকে। সমৃদ্ধি বিস্ময় নিয়ে বলল, পার্থ, তুই চিনতে পারছিস না আমাকে? আমি সমৃদ্ধি। পার্থ বিরক্তি নিয়ে বলল, সো হোয়াট উইল আই ডু? পার্থ, তোর সাথে কিছু কথা ছিল আমার।
পার্থকে ইগনোর করতে চাইলেও পাশ কাটিয়ে যেতে নিল। সমৃদ্ধি ওকে যেতে দেখে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে পার্থর হাত ধরতে চায়। সে ওর হাত বাড়ানো দেখে দু কদম পিছিয়ে যায়, মুখের সামনে আঙুল তুলে বলে, ডোন্ট টাচ, দূরে সর। প্রার্থ মুখ খুলে অপমানের তোপ সামলাতে পারবি না। বেহায়ের মতো পথ না আটকে সর সামনে থেকে। সমৃদ্ধি চোখ মুখ খুশির ঝলক নিয়ে বলল, জানি এগুলো ভুলিসনি আমাকে, শুধু রেগে আছিস তাই তো। আমি তোকে সব বলবো, তুই একটু কথা শোন আমার। পার্থ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করতে চাইলেও দাঁতের দাঁত চেপে বলল, মন চাচ্ছে তোর কানের নিচে কষিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু আমি নর্দমার কিটে হাত দেই না। আমি তো আমার বউকে ছাড়া কাউকে টাচও করি না। তাই বলছি পথ ছাড়, নয়তো পায়ের জুতা আছে, হাতের আর প্রয়োজন পড়বে না। পার্থর অপমান সে গায়ে লাগালো কি না সন্দেহ। সে আটকে রইল পার্থর সেই বউ বলা কথায় বলল, তুই সত্যি বিয়ে করেছিস? কই, আমি তো করলাম না। বিশ্বাস কর, তোকে ছাড়া আমি ভালো নেই। পার্থর সমৃদ্ধির কথায় কিছুই যায় আসে না, এমনি তার পাথর দিল। এসব কথায় কি আর ও গলবে নাকি? তাও আবার সে তার প্রাক্তন, এখন তার প্রতি সিম্প্যাথি দেখানোর কোনো মানেই হয় না। পার্থ একরাশ বিরক্তি নিয়ে বলল, ইউ নো হোয়াট, ইউ আর দ্য মোস্ট অকওয়ার্ড গার্ল আই হ্যাভ এভার সিন। সমৃদ্ধির চোখে বিস্ময় ও কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলল, প্রার্থ, জাস্ট শাট আপ, ওকে? তোর মুখে আমার নামটাও বিশ্রী শোনাচ্ছে। বুঝলাম না এত বছর পর তুই আমার সামনে কিভাবে এলি। ডু ইউ হ্যাভ এনি কমন সেন্স? আই ডোন্ট থিঙ্ক সো। তুই কি করে ভাবলি এত বছর পর আমার সামনে এইভাবে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে? হাউ কুড ইউ থিঙ্ক দ্যাট? সমৃদ্ধি চোখে জল নিয়ে ন্যাকা কান্নার মতো করে বলল, তুই কি এখন আমাকে ভালোবাসিস না প্রার্থ? আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিবি? ওই পুষ্প। পুষ্পর নাম নেবি না, তুই তোর মুখে ওর নাম নিবি না, নয়তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। পার্থ তর্জনী তুলে ওকে শাসানোর মতো করে বলল কথাটুকু, আবারও গলা ঝেড়ে বলল, দেখ, তোকে আজ একটা কথা ক্লিয়ার করে দিই। ইউ আর জাস্ট মাই এক্স, নট মাই প্রেজেন্ট। আর ভার্সিটি লাইফের তুই একটা এক্স সবারই থাকে, আমারও আছে। যেমন তুই, তোকে আমি 2 বছর আগেই ভুলে গেছি, যখন তোর জন্য আমি থাকতেও আরেকজনকে লাগতো, লাইক আ প্লে গার্ল। বাট আমার আফসোস কি হয় জানিস? আমি প্লে বয় হতে পারলাম না। ছ্যা, কি করলাম এতদিনের জীবনে। ভয় লাগতো, বুঝছিস? ভাবতাম সব মেয়েরাই মনে হয় এমন, শুধু টাকার পেছনে ঘোরে। কিন্তু ধীরে ধীরে ধারণাটা বদলাচ্ছে। সবাই টাকার পেছে ছোটে না তোর মতো। পার্থর এগুলো কথার পিঠে সমৃদ্ধি শুধু বলল, আচ্ছা, তুই সত্যি করে বলতো, তুই কি সত্যি ওই সময় আমাকে ভালোবেসেছিলি? পার্থ চুলগুলো দু হাতে ব্যাক ব্রাশ করে বলল, 1.5 বছরের রিলেশনে কেউ কাউকে ভালোবাসে নাকি? তবুও আমি আমি মনে হয় একটু একটু বাসতে শুরু করেছিলাম। পুরোপুরি বাসিনি। পুরোপুরি ভালোবাসা কাকে বলে প্রার্থ এখনো শেখেনি। তবে তুই চলে গিয়ে ভালোই করেছিস, জীবনটা নষ্ট হওয়া থেকে বেঁচে গেছে। অদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে ভীষণভাবে বিচ্ছে পার্থ সমৃদ্ধির কথোপকথনের দৃশ্যটুকু, সাথে বুকেও ভেতরেও কোথাও চিনচিন করে উঠছে। চোখের কোটর আপনা আপনি ভরে যাচ্ছে। পুষ্প নিজের মনে প্রশ্ন করল খুব রুক্ষভাবে, এত কষ্ট কেন হচ্ছে তোর? তুই তো তাদের পথের কাঁটা। এটা জানা সত্ত্বেও রাস্তা থেকে সরে কেন যাচ্ছিস না? লজ্জা লাগে না তোর? এমন একটা মানুষের জন্যও তোর চোখে জল আসে, বুকে ব্যথা করে? সেই মনিও পুষ্প। পুষ্প অর্ণব দুজনেই মাত্র ভেতর থেকে বেরিয়ে আসলো, এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু মাঝপথেই পুষ্প পাথরের ন্যায় দাঁড়িয়ে যায়। পুষ্পর দাঁড়িয়ে যাওয়ায় অর্ণবও দাঁড়িয়ে পড়ে। তার চোখের চাহনি অনুসরণ করে সেও তাকায় সামনে, দেখে পার্থ সমৃদ্ধি দাঁড়িয়ে কথা বলছে। দূর থেকে বোঝাও যাচ্ছে না তারা কি বলছে। অর্ণব পুষ্পের চোখ মুখের ভাষা বুঝতে পেরে ডাকলো তাকে। লিটল প্রিন্সেস। পুষ্প অন্যমনস্ক হয়ে জবাব দেয়, হ্যাঁ? চলো, সামনে পার্থ এসেছে, দেখবে সমৃদ্ধকে এবার উচিত শিক্ষা দিবে। পুষ্প অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, আমি যাব না অর্ণব ভাই, আপনি যান, আমি বাসায় যাব। কেন যাবে না? দেখবে না তোমার স্বামী কি বলে তাকে? অত সৎ সাহস আমার নেই। তারা যা ইচ্ছে বলুক, তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। তুমি ইদানিং এত বোকামি করছো যে আমার কল্পনার বাইরে। তুমি চলো, আগে বাকিটা পরে দেখা যাবে। না ভাই, যাব না। আমার এমনিতেও ওনার সাথে কোনো সম্পর্ক নেই, আর আমি আর ওনার সামনেও যাব না।
ঠিক আছে, তুমি আমার বন্ধু হয়ে চলো আমার সাথে। আমি তোমাকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। অর্ণব পুষ্পকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরল, কবজি ধরে টানতে টানতে নিয়ে গেল সামনের দিকে। পুষ্পকে অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে হচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার মতো ইচ্ছা শক্তি তার নেই। সমৃদ্ধি পার্থকে উদ্দেশ্য করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সেখানে পৌঁছলো অর্ণব আর পুষ্প। অর্ণব পার্থকে সরিয়ে বলল, কি হচ্ছে পীর্থ? ও তোকে আবার কি বলছে?